to start overs with boundaries, but it's not happening at the moment. Instead, it's wickets. বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের আগ্রাসী বোলিং 115 রান তুলতে 7 উইকেট খোয়ালো লঙ্কানরা। বাজেটে পরোক্ষ করের নজিরবিহীন বিস্তৃতি, আয় ব্যয়ের তাল মেলাতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্তরা, সংসারের খরচ সামলানোর দুশ্চিন্তা। তিস্তা মহাপরিকল্পনায় বাজেট বরাদ্দ না থাকায় হতাশ রংপুরবাসী, প্রকল্প বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রাম পরিষদের। ফসলের জমি হারাচ্ছে এই দুঃখী মানুষগুলোর জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত একটা জরুরি প্রকল্প। বাজেটে এখনো পর্যন্ত রাখা হয় নাই, এটা রাখা হোক, না হলে তিস্তা ভাষা নদী ভাষা সংগ্রাম পরিষদ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী চলবে বেনজিরের সাভানা ইকো রিসর্ট। মাছ চুরির খবরে রাতে দুদকের অভিযান, প্রায় 600 কেজি জব্দ। শান্তিতে নেই শান্তিনগরের পীর সাহেবের গলির বাসিন্দারা, কয়েক মাস ধরে পানির তীব্র ভোগান্তি, ওয়াসা থেকে কিনে চলছে দৈনন্দিন কাজ। ঠিক মতো নামাজটাও পড়তে পারি না পানিলে, হ্যাঁ বাথরুমও ঠিক মতন যাইতে পারি না। 6 গাড়ি 7 গাড়ি পানি কিনে আনে কোনো রকম চালানো হচ্ছে। ওরা কয়েকবারই দেখা গেছে আসছিল, আসার পরে দেখা গেছে চেকআপ টেকআপ করে গেছে, কিন্তু এটার কোনো পদক্ষেপ বা পানির কোনো ব্যবস্থা হয়নি। বরিশাল মেডিকেলের সেবা নিয়ে রোগী স্বজনদের অভিযোগ, নগরের দেয়াল জুড়ে প্রতিবাদ, সংসদ সদস্যের অসহায় আত্মসমর্পণ নির্ভর কর্তৃপক্ষ। আমরা চিকিৎসা দিচ্ছি বিধায় রোগীরা আসতেছে, তো এটাই তো সুস্থতার লক্ষণ। আর যদি এরকম কারো লিখে থাকে তাদের ব্যক্তি কেন্দ্রিক থাকতে পারে, জানি না কি উদ্দেশ্যে লেখা হয়েছে। আমার সে থাকতো তাহলে আমি এটা ফ্রিকোয়েন্ট ভিজিট করতাম, আমি তাদেরকে নিয়ে মিটিং করতাম। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা 17 জুন। কোরবানির হাটে নজর কাটছে জামালপুরের ডন ও চাঁদপুরের সুলতান। ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ, গেল 24 ঘন্টায় গাজায় 77 জনের প্রাণহানি, আহত 2 শতাধিক। সবাইকে স্বাগত, আমন্ত্রণ যমুনা নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, আর বিস্তারিত খবরের শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর 7 উইকেটে 117 রান। ডালাসে আগে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন 2 লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। 21 রানে উদ্বোধনী জুটি ভাঙেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদ। ব্যক্তিগত 10 রানে তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরেন কুশল মেন্ডিস। 4 রান করা কামিন্দো মেন্ডিসকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। 28 বলে 47 রান করা বিধ্বংসী হয়ে ওঠা পাথুম নিশাঙ্কাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মুস্তাফিজ। এরপর লেগ স্পিনের ভেলকিতে একে একে চারিত আশালঙ্কা, ওয়ানিন্দো হাসারাঙ্গা ও ধনঞ্জয় ডিল সিলভাকে প্যাভিলিয়নের পথ দেখান রিশাদ হাসান। বাংলাদেশের ম্যাচ ঘিরে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে উৎসবের আমেজ, হাজারো প্রবাসী সমর্থকের লাল সবুজে ছেয়ে যায় ডালাস। সবার প্রত্যাশা একটা জয় নিয়ে ফিরবে বাংলাদেশ। সাবেক অধিনায়ক রকিবুল হাসান মনে করেন পার্থক্য গড়ে দেবে বোলাররা। ডালাস থেকে তাহমিদ আহমেদের রিপোর্ট। পা খোরাতে খোরাতে যে মানুষটি এখানে এসেছিলেন তার আবেগ আর ভালোবাসায় বাংলাদেশের ক্রিকেট, তিনি আসলে ভালোবাসার সে সমর্থনটা জানাতে চান। শুধু তিনি না, এখানে যারা প্রবাসী সমর্থক আছেন, প্রবাসী বাংলাদেশি আছেন, তারা যেমন আছেন, দেশ থেকে অসংখ্য মানুষ এসেছেন, তাদের কথাও একটাই, একটা জয় তারা দেখতে চান। ভাই এত কষ্ট করে খেলা দেখতে আসছেন? এটা অ্যাকচুয়ালি জাস্ট ইন্সপিরেশন। এই দেখেন আমি হিউস্টন থেকে আসছি ওদেরকে দেখানোর জন্য। ওকে, মাস্টারপিস অলসো হিয়ার, সো হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশ। সবাইকে নিয়ে আমরা আসছি ডালাসে বাংলাদেশ দলকে উৎসাহ দেওয়ার জন্য। আমরা চাই একটা জয় শ্রীলঙ্কার সাথে আজকে আমরা ইনশাল্লাহ।
আমরা একজন ভক্ত পেয়েছি, তার সঙ্গে কথা বলতে চাই। গো টাইগার্স, কি মনে হয় আজকে? We are hoping for the best. Hopefully they will. জিতবো, স্বপ্ন একটাই, জিতবো। কালাসি ফ্লোরিডা থেকে আসছি জয় দেখতে, আশা করি জয় নিয়ে ফেরত যাবো। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ জিতবো। আজকের ম্যাচের প্রত্যাশা কি? অবশ্যই আমরা আশা করছি যে বাংলাদেশ জিতবে। আমরা শুধু লন্ডন থেকে এসেছি টাইগার নিয়ে, শুধু বাংলাদেশ টিমকে সাপোর্ট করার জন্য। দুইজন দর্শক পেয়েছি, একজন টাইগার নিয়ে এসেছেন, কি স্বপ্ন আজকে? অবশ্যই আমাদের ইচ্ছা আমরা জিতবো। আমাদের যদি ফ্রন্টলাইন ব্যাটাররা এই 6 ওভারটাকে ক্যাপিটালাইজ করতে পারে এবং একটা উইকেটে যদি পরে করি, কিন্তু তারপরে কিন্তু মিডলরা যদি মিলিং করতে পারে, ব্যাটিং অর্ডারটাকে যদি খুব চিন্তাভাবে করে, এবং আমি মনে করি আমাদের রিয়াজ ব্যাটার চলে আসা উচিত। আরও মাঠে খেলবেন ওরা 11 জন, তবে মাঠের বাইরে 12 ম্যান হিসেবে সমর্থন দিতে এসেছেন হাজারো বাংলাদেশি। তাদের ভালোবাসা প্রত্যাশা সব একটা জায়গায়, একটা জয় চান তারা, ডালাস থেকে ফিরতে চান হাসি মুখে। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। আগামী বাজেটের সাথে কি তাল মেলাতে পারবে নিম্ন ও মধ্যবিত্তরা? জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় এবার আশা ছিল বাজেটে হয়তো কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু পরোক্ষ করের নজিরবিহীন বিস্তৃতিতে আরও চাপে পড়বে সাধারণ মানুষ, এমন আশঙ্কা অর্থনীতিবিদদের। তাই বাজেট ঘোষণার পর মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট সীমিত আয়ের মানুষরা পড়ছেন সংসারের খরচ সামলানোর দুশ্চিন্তায়। মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। মূল্যস্ফীতি হ্রাস টেনে ধরাই হবে আগামী বাজেটের প্রধান লক্ষ্য, অর্থাৎ সীমিত আয়ের মানুষ যেন সহনীয় দামে পণ্য কিনতে পারে কিংবা আয়ের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারে, এমন আশার কথাই শুনিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর প্রত্যাশা আর বাস্তবতার মাঝে বেশ দূরত্বই দেখছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা। আয়ের সাথে আমরা ব্যয় করে ব্যালেন্সটা কোনো কিছু মাস শেষে কোনো কিছুই করতে পারি না, সেই ক্ষেত্রে সবসময় আমাদের ঘাটতিটা থেকে যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে অর্ধগতি, এটা তো বাজেটে কোনো নাই, পদক্ষেপ নাই। আমরা তো চাই দ্রব্যমূল্য আমাদের সহনীয় পর্যায়ে থাকুক, অথবা আমাদের আয় ইনকামের একটা ব্যবস্থা হোক। গুঁড়ো দুধের দাম কিছুটা কমবে, এর বাইরে দাম বৃদ্ধির তালিকা বেশ বড়, যার অধিকাংশ পণ্যের ভোক্তা নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বাড়তি খরচ গুনতে হবে বিনোদন পার্কে গেলে। আইসক্রিম, ফলের জুস, বৈদ্যুতিক বাতি, ফ্রিজ সহ প্রয়োজনীয় পণ্য আছে দাম বৃদ্ধির তালিকায়। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেটেও বাড়তি দামের বোঝা। এসেনশিয়াল কমোডিটিদের ক্ষেত্রে এইটা তো কর থাকার কথা না, এটা থাকা উচিত না, উন্নত দেশেও নাই। হ্যাঁ, যদি প্রসেসড ফুড হয়, হ্যাঁ হাই ভ্যালু ফুড হয়, তাহলে ভিন্ন জিনিস। যারা সাধারণ মানুষ যেটা কিনবে সেটা তো আপনি করতে পারেন, তাইলে আর সরকার কি জন্য আছে? বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত বাজেটে সংসারের খরচ কমবে না, বরং অনেক বেশি পরোক্ষ করের চাপ পড়বে। যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা তো মূল্যস্ফীতি কমাবে না, অনেক ক্ষেত্রে সেটি মানে বাড়তেও পারে আর কি, কারণ ডলারের দাম বেশি, একই সঙ্গে আমাদের ইম্পোর্টের যেটা খরচ, মূসক, আমদানি শুল্ক, এবং আমরা দেখেছি যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে যে উচ্চ কর, এই জায়গাগুলোতে কিছুটা কাটছাট করা যেতে পারে, এবং এই জায়গাগুলোতে যদি কিছুটা কাটছাট করা যায় তাহলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে। অসহনীয় বাজার পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি দিতে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য বাজেটে তেমন কোনো সুরক্ষা নীতি নেই বলে মনে করেন বিশ্লেষকরা। বাজেটে সেই নতুন সংকট থেকে মোকাবেলার জন্য নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি না থাকায় নিম্ন মধ্যবিত্তরা বিপদে পড়বেন, এমনকি মধ্যবিত্তরাও এক ধরনের বিপদে পড়বেন, কারণ হচ্ছে তাদের সঞ্চয় ক্ষয় হবে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর আয়ের বড় একটা অংশ ব্যয় হয় সন্তানদের লেখাপড়ায়, অথচ প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ তেমন বাড়েনি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ না থাকায় হতাশ অববাহিকার মানুষ। নদী গবেষক ও নদী বাঁচাও আন্দোলনে যুক্তরা বলছেন, দেশের অন্য অঞ্চলে মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও এই প্রকল্পে বরাদ্দ না হওয়া দুঃখজনক। বহুল কাঙ্ক্ষিত প্রকল্পটি বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। উজানে একতরফা পানি প্রত্যাহারে অস্তিত্ব হারাতে বসেছে তিস্তা।
সেচের অভাবে সংকটে উত্তরের কয়েক জেলার কৃষি। শুষ্ক মৌসুমে প্রায় পানিশূন্য থাকলেও বর্ষায় উল্টো রূপ তিস্তার। ভাঙন আর বন্যায় অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয় পাড়ের বাসিন্দাদের। ভারতের সাথে তিস্তার পানি চুক্তি ঝুলে আছে দীর্ঘদিন। এমন অবস্থায় অববাহিকার কোটি মানুষকে স্বপ্ন দেখায় তিস্তা মহাপরিকল্পনা। বলা হচ্ছে এটি বাস্তবায়িত হলে বর্ষায় প্লাবিত হবে না জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থাও রাখা হবে। গেল বছর রংপুরে এক জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আশা ছিল এবারের বাজেটে এই খাতে বরাদ্দ থাকবে, কিন্তু না থাকায় হতাশ এই অঞ্চলের মানুষ। আমরা বুঝমান হসি থাকি, শুনি এই তিস্তা নদী খনন হবে, আজ যায় কাল যায়, বাজেটে তো কোনো বরাদ্দ রাখলো না তিস্তা নদীর। তাহলে আমরা তিস্তা নদী পাড়ের মানুষ কি আমরা ভেসে যাব? আমরা চাচ্ছি যাতে তাড়াতাড়ি এই কাজটা করে, এটা আমাদের দাবি। আমরা আর কিছুই চাই না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়, অথচ দীর্ঘদিনেও এটি আলোর মুখ না দেখায় ক্ষুব্ধ নদী গবেষক ও নদী বাঁচাও আন্দোলনের সাথে যুক্তরা। আমরা রংপুরের মানুষ এমনি অবহেলিত, আমরা দরিদ্র, সর্বদিক থেকে আমরা পিছিয়ে আছি। এই পরিকল্পনা হলে আজকে এই বৈষম্যটা কমতো, একটা সমতার জায়গা তৈরি হতো। যেই তিস্তা সুরক্ষার জন্য এই 15,000 কোটি টাকা হলেই হয়ে যায়, যে 15,000 কোটি টাকা এখানে বিনিয়োগ করা গেলে লক্ষ লক্ষ কোটি টাকা বছরে সাশ্রয় হয় এবং তার পার্শ্ববর্তী জমি দিয়ে আরও বেশি সেটাকে লাভজনক করা যায়, সেটা না থাকাটা খুবই দুঃখজনক। উত্তরের জীবনরেখা তিস্তা বাঁচাতে মানববন্ধন, লং মার্চ সহ নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বাড়িঘর হারাচ্ছে, ফসলের জমি হারাচ্ছে, এই দুঃখী মানুষগুলোর জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত একটা জরুরি প্রকল্প। চীন ভারতের দৌড়তে টানা পোড়নে যে সংশয়টির সৃষ্টি হয়েছে, এই দ্বন্দ্বের কারণে এই প্রকল্প ব্যাহত হবে। তাই আমরা মনে করি বাজেটে এখনো পর্যন্ত রাখা হয় নাই, এটা রাখা হোক, না হলে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। তিস্তার ভাঙনে প্রতি বছর হাজারো মানুষ ভিটেমাটি হারায়। আশঙ্কাজনক হারে নামছে এ অঞ্চলের পানির স্তরও। প্রাণ প্রকৃতি বাঁচাতে প্রয়োজনে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আন্দোলনকারীদের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আদালতের নির্দেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসর্টের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন। সকাল থেকেই জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী চলছে যাবতীয় কার্যক্রম, কিন্তু এখনই প্রবেশের সুযোগ পাবেন না দর্শনার্থীরা। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের দুটি দল যায় রিসর্টে। পরে বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসর্টের নিয়ন্ত্রণ বুঝে নেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, দুদকের গোপালগঞ্জের উপপরিচালক, দুদক মাদারীপুরের সহকারী পরিচালক সহ জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তারা। বোরাগিটোল গ্রামে 621 বিঘা জমির ওপর এই রিসর্টটি। এখন ডিসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এটা চলবে। এই মুহূর্তে সাময়িক বন্ধ রয়েছে। ডিসি মহোদয় তার অধীনস্থ কর্মচারীদেরকে দিয়ে এটা কিভাবে চালাবেন উনি দিচ্ছেন দিবেন পরবর্তী। সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের ক্রোককৃত সম্পত্তি সাভানা ইকো রিসর্টে মাছ চুরির খবরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় বিপুল পরিমাণ মাছ জব্দ করে দুদক। জব্দকৃত মাছগুলো বিক্রি করে প্রায় 83,000 টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। দুদকের দাবি, শুক্রবার রাতে সাভানা ইকো রিসর্টের কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজশে মাছ চুরির খবর পায় তারা। এ সময় দুদকের একটি টিম সেখানে অভিযানে গেলে সটকে পড়ে জড়িতরা। জব্দ করা হয় প্রায় 600 কেজি মাছ। এর আগে অবৈধ সম্পদ অর্জনের দায়ে বেনজিরের অন্যান্য সম্পত্তির সাথে এই রিসর্টটি ক্রোক করা হয়। ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। রোববার উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীর অভিষেক আয়োজনে। এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মোদী। অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়া সফরকালে বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। বুধবার টেলিফোনে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন জ্ঞান মেধা দিয়ে প্রধানমন্ত্রীকে কাজে সহায়তা করার চেষ্টা করবেন। দেশবাসীর কাছে যেন সরকার প্রধানের কাজগুলো পৌঁছায় সেটাই হবে তার লক্ষ্য। এ সময় তিনি আরও জানান, সম্মিলিতভাবে চেষ্টা করলে দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। বাংলাদেশের উন্নয়নের সার্বিক চিত্র পুরো বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করবেন, এমনটাও জানান তিনি। উনি যে চ্যালেঞ্জটা মোকাবেলা করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন, সেটা যথাযথভাবে আমরাই হয়তো সবসময় রিপ্রেজেন্ট করি না, ফুটিয়ে তুলতে পারি না। মনে করি যে আমরা মিলিতভাবে চেষ্টা করব আমাদের সেই দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে, যাতে তার মহান কাজগুলো মানুষের কাছে যথাযথভাবে উপস্থাপিত হয়। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম V600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। শান্তিতে নেই শান্তিনগরের মানুষ। বছর খানেক ধরে নিদারুণ পানির কষ্টে পীর সাহেবের গলির মানুষের জীবন ওষ্ঠাগত। এলাকাবাসীর অভিযোগ, গুরুতর এ সমস্যা সমাধানে নেই কার্যকর উদ্যোগ। শান্তিনগরের পানি সমস্যার কাহিনী জানাচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজধানীর শান্তিনগরের পীর সাহেবের গলির বাসিন্দা তাসিন আক্তারের যৌথ পরিবার প্রায় এক যুগ ধরে বসবাস করেন এখানে। গেল কয়েক মাসে পানির কষ্টে অবর্ণনীয় দুর্ভোগে আছে পরিবারটি। বয়োজ্যেষ্ঠ আর শিশুদের কষ্ট অন্যদের চেয়ে অনেকটাই বেশি। রান্না, ধোয়া মোছা সহ নিত্য কাজে পানির অভাবে হাঁপিয়ে উঠেছেন তাসিন আক্তার। তো অসার কাছ থেকে লাইনের পানিটা কিনে নিয়ে আসতেছি টাকা দিয়ে, কিন্তু তারপর সেই পানিটাতে কিন্তু ময়লা। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? দেখছেন পানিটার ভিতরে ঘোলা ঘোলা, পানিটা কোনো পরিষ্কার না। তাহলে আমরা কিভাবে চলবো বলেন? ঠিক মতন নামাজটা পড়তে পারি না পানির লাই, হ্যাঁ বাথরুমও ঠিক মতন যাইতে পারি না, কাপড় চোপড় ঈদের সাথে মানুষ ধোয়, আমরা কিছু ধুইতে পারি না পানির জ্বালা। সারাদিন গরম পরিশ্রম করে আসে, বাসায় পানি নেই। পানির অভাবে তাসিন আক্তারের মতো এখানকার অন্তত 500 পরিবারের দুর্বিষহ জীবনযাপনের গল্প একই। তারা জানান, লাইনের পানি না থাকায় বাধ্য হয়ে ওয়াসা থেকে পানি কিনে কোনো মতে দিন কাটাচ্ছেন তারা। অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরে বাজারে নতুন করে খরচ বাড়াচ্ছে পানির বিল। প্রতিদিন আমাদের বিল্ডিংয়ে 6 গাড়ি 7 গাড়ি পানি কিনে আনে কোনো রকম চালানো হচ্ছে। গাড়িতে লেখা 400 টাকা, ওনারা 500 টাকা 600 টাকা 700 টাকা পর্যন্ত ওনারা নিয়ে যায়, যার জন্য যে নিতে পারে। প্রত্যেক বাড়িতে 1 গাড়ি করে 1-2 গাড়ি করে পানি লাগে আর কি। না বিশ্বাস ওঠা জ্যৈষ্ঠের গরমের সঙ্গে পানির তীব্র সংকট। অস্বাভাবিক এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। প্রায় প্রতিদিন নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, তীব্র পানির সংকট সত্ত্বেও দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসছে না সংশ্লিষ্ট সংস্থা। পাই টু পাই বিল মাসকা মাস আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু লাইনে পানি নেই। ওরা কয়েকবারই দেখা গেছে আসছিল, আসার পরে দেখা গেছে চেকআপ টেকআপ করে গেছে, কিন্তু এটার কোনো পদক্ষেপ বা পানির কোনো ব্যবস্থা হয়নি। অফিসে প্রত্যেকটা বাড়িওয়ালারা গেছে, মনে করেন সমাধান চাই, হ্যাঁ করতেছি দেখতেছি এগুলো বলে। ঠিক কবে নাগাদ পানি পাবেন এখানকার মানুষ তা স্পষ্ট কোনো জবাব মেলেনি কারো কাছ থেকে। তীব্র পানির সংকট আর সুপেয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগবালাই, অন্যদিকে পড়তে হচ্ছে নানা ধরনের সমস্যায়। আর এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আবারও টি-20 বিশ্বকাপের খবর। বাংলাদেশের বিপক্ষে 9 উইকেটে 124 রান করেছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ 47 রান করেছেন লঙ্কান ওপেনার পাথম নিশাঙ্কা। টাইগারদের হয়ে 3টি করে উইকেট দখল করেন মোস্তাফিজ ও রিশাদ। দর্শক, বিশ্বকাপ কভার করতে যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী তাহমিদ অমিত। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছে অমিতের সঙ্গে। অমিত, সুপার 8-এর জন্য এই ম্যাচটি কতটুকু গুরুত্বপূর্ণ দুই দলের জন্য, আর এই ম্যাচকে ঘিরে সেখানকার প্রবাসী দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন আমাদের জানাবেন। আসলে আপনি যেমনটা বলছিলেন, বাংলাদেশ কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছে, 124 রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়েছে। আপনি যদি শুরুটা দেখেন, যদি বাংলাদেশের পাওয়ার প্লেতে যদি শ্রীলঙ্কার ব্যাটিংটা দেখেন, 53 রান করেছিল 2 উইকেটে।
প্রাথম নিশাঙ্কা অসাধারণ ব্যাটিংটা করেছেন, তখন মনে হচ্ছিল 200 রান হলেও হতে পারে লঙ্কানদের। সাকিবের এক ওভারে 4টা 4 মেরেছিলেন সেই জায়গাটায়। সেই জায়গা থেকে বাংলাদেশ যেভাবে ফাইট ব্যাক করেছে সত্যি অসাধারণ বলতে হবে। উইকেট থেকে আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম টসটা কি ফ্যাক্টর হতে পারে, বাংলাদেশ কিন্তু টসটা জিতেছিল এবং শুরুর যে মুভমেন্টটা পেয়েছিলেন, তাসকিন শুরুতে ব্রেক দিয়েছিলেন, তারপরে এই ম্যাচের মোমেন্টামটা বাংলাদেশকে এনে দিয়েছেন কিন্তু রিশাদ হোসেন। একই সাথে তার জোড়া আঘাতে কিন্তু বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিল। সেখান থেকে আপনি বলে রিশাদ 3টা উইকেট পেয়েছেন, মোস্তাফিজ ভালো করেছেন, এই উইকেটে মোস্তাফিজ ভালো করবেন সেটাও হবারই কথা। একটু স্লো যায় বল পড়ার পর, কিন্তু বাউন্স খুব ভালো ছিল। সবকিছু মিলে মোস্তাফিজ খুব ভালো সুবিধাটা আদায় করেছেন এবং 3টা উইকেট তিনিও পেয়েছেন। তাসকিন ভালো বল করেছেন, তানজিম সাকিব ভালো বল করেছেন। সবকিছু মিলে বোলিং আক্রমণটা যেভাবে ফেরার কথা ছিল সেভাবেই করেছে এবং মোমেন্টামটা যখন বাংলাদেশ পেয়েছে, সব থেকে বড় কথা অনেক সময় মোমেন্টামটা হাত থেকে চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেশারটা বাংলাদেশ ধরে রাখতে পেরেছে এবং এইরকম উইকেটে 124 রান আটকে দেয়া নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য স্বস্তি। তবে মনে রাখতে হবে পাথিরানা আছে, হাসারাঙ্কা আছে প্রতিপক্ষ দলের বোলিংয়ে, একটু সাবধানী খেলতে হবে শুরুতে নিশ্চিতভাবে। একটু দেখছেন যে আমার চুল উড়ে যাচ্ছে, এই বাতাসটা কিন্তু একটু আগে ছিল না। এই বাতাসটাকে কিন্তু শ্রীলঙ্কা জানে কিভাবে ব্যবহার করতে হয়। এই জন্যই বলছি এই মুহূর্তে একটু শুরুতে সতর্ক থাকতে হবে। 125 রান তাড়া করা যেতেই পারে এই উইকেটে, খুবই সম্ভব। আমরা দেখেছি ডালাসের উইকেটে রান হয়, তো একটু সাবধানে খেলতে হবে। নিশ্চিতভাবে বাংলাদেশের টপ অর্ডার একটু স্ট্রাগল করছে, কিন্তু ওই যে বলে না মোমেন্টাম, একবার বাংলাদেশ মোমেন্টাম পেয়ে গেলে উজ্জীবিত হয়। পুরো দলকে সেভাবে উজ্জীবিত দেখা গেছে। আমার বিশ্বাস যে এই যে মোমেন্টামটা সেটা বাংলাদেশ ব্যবহার করে ব্যাটিংও সেটা কাজে লাগাতে পারবে। আমার নাম বরিশাল মেডিকেল, আমি মারাত্মক অসুস্থ, পায়ে ধরি, আমাকে বাঁচান। চলার পথে বরিশালের বিভিন্ন স্থানে চোখে পড়বে এমন লেখা। যে হাসপাতালের উপরে দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষের চিকিৎসা নির্ভর, সেটির করুণ দশায় এই নীরব প্রতিবাদ। মেডিকেলের বর্তমান অবস্থা নিয়ে বিচলিত জনপ্রতিনিধিরা, তবে নির্ভার হাসপাতাল প্রশাসন। দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র শেরেবাংলা মেডিকেলের বাঁচার আকুতি দেয়ালে দেয়ালে। বলা হচ্ছে হাসপাতালটি মারাত্মক অসুস্থ। এ নিয়ে বরিশালের সাধারণ মানুষ কি ভাবছেন তা একটু শুনে নেওয়া যাক। এখানে পর্যাপ্ত ডাক্তার নাই, পর্যাপ্ত লোকবল নাই এবং চিকিৎসা মান খুবই খারাপ। বেড যা তার চেয়ে রুগী বেশি। 5 বার যাওয়া হয়েছে ওয়ার্ডে, তারা বলতেছে সময় মতো মনে দেন। এই হচ্ছে অবস্থা। ডাক্তার দ্বারা পরে একবার গেছি, ডাক্তার পাইনি। তাদের কাজটা কি? তবে এসব প্রচার আর লেখার সাথে একমত নন হাসপাতাল পরিচালক। তার মতে চিকিৎসা সেবা, পরিবেশ, পরীক্ষার যন্ত্রপাতি, অবকাঠামো সবকিছুই উন্নত হচ্ছে। গত বছর ট্রেন ছিল 2000 বা 2200, এবার আসতেছে 2600-2700। তার মানে আমরা চিকিৎসা দিচ্ছি, বিধায় রোগীরা আসতেছে। তো এটাই তো সুস্থতার লক্ষণ। আর যদি এরকম কারো লিখে থাকে তাহলে ব্যক্তিকেন্দ্রিক থাকতে পারে, জানি না কি উদ্দেশ্যে লেখা হয়েছে। কিন্তু বাস্তবতা কি তাই বলে? সেবা কেন্দ্রের পরিবেশ নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগের অন্ত নেই। দালালদের রাজত্বে জরুরি প্রয়োজনে চিকিৎসকদের দেখা মেলা ভার। কালকে রাত্রে 12টা আসছি, এখন 11টা 11:15 বেজে গেছে, এখন তো ডাক্তার এখন দেখাবাই নেই। আইসিইউতে আসলে ওই রকম অ্যাসাইন ডক্টর নাই, শুধু অক্সিজেন ছাড়া এখানে আদার্স কোনো ধরনের কোনো সাপোর্ট নাই। সুবিধা বঞ্চিত বা অসহায় মানুষ আইসা সরকারি মেডিকেলে ভর্তি হয়, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে কোনো সুবিধা না পাই আরও অসুবিধা হয়। সুস্থ রুগী আসলে আরও অসুস্থ হয়ে যায়। খালি থাকছি ফ্রি, আর সব ধরনের টাকাই তো দেওয়া লাগে। সব থেকে বড় কথা, জায়গার পরিবেশ খুবই জঘন্য। হাসপাতালের বর্তমান চিত্র নিয়ে উদ্বিগ্ন স্থানীয় সংসদ সদস্য। তার মতে কোনো কিছুই চলছে না ঠিকভাবে। আমি যদি দায়িত্বে, আমি যদি এটা আমার ইসে থাকতো, তাহলে আমি এটা ফ্রিকোয়েন্ট ভিজিট করতাম, আমি তাদেরকে নিয়ে মিটিং করতাম। অবস্থাটা উন্নয়ন করা, এটা বরিশালের সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজন। মেডিকেলের সার্বিক উন্নয়নে কাজ করবেন জানিয়েছেন এই জনপ্রতিনিধি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নাটোরের বাগাতিপাড়া এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেল রাজশাহী থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় মারিয়া রেলগেট এলাকায় রেললাইন ভাঙা দেখতে পান স্থানীয়রা। সে সময় রাজশাহী থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস নামের কমিউটার ট্রেনটি আসতে দেখে তারা লাল কাপড় ও হাত তুলে ট্রেন থামানোর চেষ্টা করে। তবে ট্রেনের গতি বেশি থাকায় স্থানীয়রা রেললাইনের ভাঙা অংশে মোটা চটের বস্তা বিছিয়ে দেন, যার ওপর দিয়ে চলে যায় ট্রেনটি। ফলে লাইনচ্যুতির হাত থেকে রক্ষা পায় ঢালারচর এক্সপ্রেস। পরে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ রাত 9:30 নাগাদ ভাঙা অংশ মেরামত করে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 8:30টার দিকে হয় এ ঘটনা। কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জানান, বন্ধুকে নিয়ে রিকশায় রঘুনাথপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে চাপাতি দিয়ে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাফিউল ইসলাম বন্দরের কাস্টমস উইং স্কেলের দায়িত্বে আছেন। পোর্ট থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে। সুনামগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে 11 জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে দাতিয়াপাড়া এলাকায় দুপক্ষের মধ্যে বাঁধে সংঘাত। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের 11 জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। দেশের আকাশে আরবি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে 17 জুন সোমবার। শুক্রবার রাত 9:15টায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আরবি মাসের 29 জিলকদ শেষে শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা গেল। শনিবার থেকে আরবি জিলহজ মাস শুরু। মন্ত্রী বলেন, রংপুরের পীরগাছা উপজেলায় চাঁদ দেখা গেছে, সেই খবর নিশ্চিত করতেই বিলম্ব, তাই ব্রিফিং 9:15টায় করা হয়। রংপুরের ডিসি চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চাঁদ দেখা কমিটিকে। আগামী 25শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 8 জুন 2024 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1445 হিজরি সালের পবিত্র জিলহজ মাস ঘোষণা শুরু হবে। প্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1445 হিজরি 3রা আষাঢ় 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। সামনে কোরবানি, তাই দম ফেলার ফুরসত নেই খামারিদের। ঈদের চাহিদা মেটাতে বিশাল আকৃতির গবাদি পশু নিয়ে তারা প্রস্তুত। তবে শুধু বড় গরুই নয়, বাহারি নামের আধিপত্য দেখা যাচ্ছে হাটগুলোয়। এবার ঈদে আকর্ষণের শীর্ষে রয়েছে জামালপুরের ডন এবং চাঁদপুরের সুলতান। খামারিদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে পশুগুলোকে। কোরবানির ঈদের শান শওকত বাড়াতে পছন্দের শীর্ষে থাকে বড় গরু, তাই পরম যত্নে লালন করা গবাদি পশু নিয়ে প্রস্তুত খামারিরা। হাট কাঁপাতে প্রস্তুত জামালপুরের 30 মণ ওজনে শাহিওয়াল জাতের এই গরুটি। গরু গম্ভীর ভারিক্কি চালের জন্য নাম দেওয়া হয়েছে ডন। একটা গরু খুব যত্ন করে পালি, মনে করি না খাই হইলো গরুর খাবার ঠিক দেওয়ার লাগে। ন্যাচারাল খাবার খায় যে গরু এত বড় হয়, মানে কখনো আমি ভাবি নাই। 4 বছর আগে বাচ্চা বয়সে গরুটি কিনেন মোশাররফ হোসেন। পরিবারের সবাই মিলেই দেখাশোনা করে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ডনকে। প্রত্যাশা ভালো দাম পাবার। বাচ্চাটা আমার দিকে খুবই পছন্দ হইলো। পছন্দ হওয়ার পরে ওনাদের সাথে কথা বলে আমি বাচ্চাটা 70,000 টাকা দিয়ে গরুটা থেকে আমি খরিদ করে বাজার থেকে নিয়ে আসি। সকালবেলা একবার খের খাওয়াই সেরে পানি খাওয়াই, আবার দুপুরে 2টা-2:30টার সময় গোসল করাই সেরে আবার খের খাওয়াই, বসি খাওয়াই, পানি খাওয়াই। এই গরুটির পিছনে আমাদের অনেক স্মৃতি আছে। তো এই গরুর মধ্যে যে মায়া আছে, আমাদের যে পরিমাণ মায়া আছে, মানে এটা বইলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এরই মধ্যে 2বার জেলা প্রাণী সম্পদ মেলার পুরস্কার জিতেছে ডন। নামের মতোই সুলতানি মেজাজ চাঁদপুরের 22.5 মণ ওজনের এই গরুটির। হাজীগঞ্জের নাটেহারা হাওলাদার বাড়িতে পরম আদরে শাহিওয়াল শঙ্কর জাতের সুলতানকে লালন করেছেন স্কুল শিক্ষক ও শৌখিন খামারি আলী আহমদ। প্রত্যাশা, এবার ঈদে 7 থেকে 8 লাখ টাকা দাম উঠবে পশুটির। ভুসি, ঘাস আর খড় এইগুলোই খাওয়াইছি। এখন আমার খেয়াল হচ্ছে 7-8 লাখ টাকা হলে আমি গরুটা বিক্রি করে দিব। আমরা মনে করি চাঁদপুরের ভিতরে এত বড় গরু নাই। চাঁদপুরের ডিস্ট্রিক্টে একটা বড় গরু, সেজন্য আমি এটা দেখতে এসেছি। চাঁদপুরে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 78,000, আর জামালপুরে 95,000-এরও কিছু বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চট্টগ্রামের সমুদ্রে মৎস্য আহরণ বন্ধ থাকায় দাম বেড়েছে নদী ও পুকুরের মাছের। হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ভোক্তাদের অভিযোগ, যোগান বেশি থাকার পরও সিন্ডিকেট করে দাম বাড়ান ব্যবসায়ীরা। তবে ঈদের পর দাম কিছুটা কমবে আশা ব্যবসায়ীদের।
চট্টগ্রাম মহানগরীর প্রায় প্রতিটি মাছ বাজারের সব মাছের দাম অনেক চড়া, ফলে বাজারে মাছ কিনতে এসে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। ইলিশ জাতীয় মাছ হলেও দাম আকাশচুম্বী হওয়ায় নাগালের বাহিরে সাধারণের। প্রতি কেজি ইলিশ 1700 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রূপচাঁদা 1400, চিংড়ি 750, কাতল 450, রুই 400 এবং তেলাপিয়া 200 টাকা দরে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষের নাগালের বাইরে মাছের দাম এই অবস্থায় আর কি। ইলিশ মাছ তো শেষ, একেবারে শেষ। ইলিশ মাছ কেনার মতো অবস্থা নেই। আমরাও তো মধ্যবিত্ত, আমরাও তো এখন কিছুদিন পরে এগুলো আর খাইতে পারবো না, ঠিক আছে। আমরা যখন গরুর মাংস খাওয়া যাচ্ছে অনেক আগে, ঠিক আছে, তো কয়েকদিন পরে এগুলো আর খাওয়া সম্ভব না। যে ইনকাম হচ্ছে এই ইনকাম দিয়ে কিন্তু চারিদিকে মাছ টাছ কিনে খাওয়া সম্ভব হচ্ছে না, কারণ ইনকাম কম। বাজারে আসলে তরকারি মাছের দাম বলেন, মুরগির দাম বলে, তরকারির দাম অনেক বেশি। মাছে ভাতে বাঙালি বলা হলেও অধিকাংশের কপালে মাছ জোটে না। ভোক্তাদের অভিযোগ, চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত থাকার পরও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছাকৃতভাবে মাছের দাম বাড়িয়ে দেয়। আগে মাছে ভাতে বাঙালি বলতো, ওই মাছে আমরা খেতে পারতেছি না। আগে আমরা খালে বিলে সব জায়গায় মাছ পাওয়া যেত, এখন তাও পাচ্ছি না। এখন এই মাছ আমরা এখানে এসেও আগুন, মাছের বাজার আগুনের জন্য আমরা কিনতে পারতেছি না। প্রাইসটা আসলে আমার কাছে মনে হয় অনেক সময় ইচ্ছাকৃত হবে। যেমন এখন বন্ধের টাইম, কিছু জায়গায় আমি কোরাল দেখতেছি চকরিয়া 700 করে, সাধ্যের বাইরে আর কি। যে মাছ আমরা রুই মাছ 250 টাকা করে কিনতাম, এখন 350 টাকা কেজি। তবে ব্যবসায়ীদের দাবি, সমুদ্রে মাছ ধরার উপর বিধিনিষেধ থাকায় মাছ সরবরাহ কম, তাই মাছের দাম বেশি। ঈদের পর দাম কিছুটা কমবে বলে জানান তারা। দাম বাড়ার কারণ হচ্ছে এখন মাছ ধরা বন্ধ, তো সীমিত মাছ ধরে এই কারণে একটু দাম বাড়তি আর কি। মনে করেন ঈদের 1 মাস পরে যখন অ্যাভেলেবেল হইব মাছ, তখন একটু দাম কমবে। মাছ কম থাকলে সাগরে বোট যাইতেছে, মাছ পাচ্ছে না, এই কারণে দাম বাড়তি থাকে। মাছের দাম এখন তো একটু দাম বাড়তি, সাগরের মাছ বন্ধ, আবার পুষ্করিণীর মাছও এখন দাম বাড়তি, সব মাছের এখন দাম। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাজেট পরবর্তী বাজারের খবরাখবর জানবো শরীয়তপুর থেকে। যোগ দিচ্ছেন সহকর্মী SM শাকিল। শাকিল, বাজেট ঘোষণার পর বাজারে কেমন প্রভাব দেখছেন জানাবেন, এবং একই সঙ্গে নিত্যপণ্যের দাম কি নিম্ন মধ্যবিত্তের হাতের নাগালে আছে সেটাও জানাবেন। যে বিশাল আকৃতির যে বাজেট ঘোষণা করা হয়েছে 7,97,000 কোটি টাকার, সেখানে কিন্তু মূল্যস্ফীতি বা অন্যান্য যে ঋণের কথা বলা হয়েছে, সাধারণ জনগণ কিন্তু সেটা বোঝে না। সাধারণ জনগণ কিন্তু যেটা বোঝে যে বাজেটের পর কি কি পণ্যের দাম বাড়লো এবং কি কি পণ্যের দাম কমলো, সেই বিষয়ে কিন্তু তাদের সবসময় মাথা ঘামানো, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। বাজেট পরবর্তীতে আমরা বাজারে এসে ঘুরে দেখেছি যে বাজারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছিল, যে দ্রব্য সামগ্রীগুলো ছিল, সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কিন্তু দামের খুব বেশি একটা পরিবর্তন হয়নি। তবে বাজেট ঘোষণার পরবর্তীতে কিন্তু কয়েকটা পণ্যে দাম বেড়েছে এবং বাজারে ইতিমধ্যে প্রভাব ফেলেছে, সেইটা কিন্তু আমরা দেখেছি। এখানে আমরা যদি ধূমপান যারা করেন, যে সিগারেট রয়েছে, সেই সিগারেটের কথা বলি, সিগারেট কিন্তু প্যাকেটে প্রায় 40 টাকা পর্যন্ত বেড়েছে, এমনটাই আমরা দেখেছি। তবে কোমল পানীর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল থেকেই কিন্তু সেই দাম কার্যকর করা হয়েছে। আধা লিটার কোমল পানি যেখানে 5 টাকা বৃদ্ধি পেয়েছে এবং 1 লিটার কোমল পানীয়তে কিন্তু 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে সাধারণ মানুষের যে ক্ষোভটা হয়েছে, যে বাজেটের পরেই কিন্তু বাজেট প্রয়োগ, সেখানে কিন্তু একটা বেশ সময় লেগে যায়, কিন্তু দাম বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা দেখা যায় না। বাজেট ঘোষণার পরপরই কিন্তু দামটা বাড়িয়ে দেয়। তবে যেখানে দাম কমানোর কথা থাকে, সেই দামগুলো কিন্তু কমে না। এইরকম একটা অভিযোগ কিন্তু আমরা সাধারণ জনগণের মাঝে দেখেছি। সোহা। শাকিল, ধন্যবাদ আপনাকে বাজেট পরবর্তী বাজারের পরিস্থিতি জানানোর জন্য। বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝে রেখে চলছে সংস্কার, এতে প্রতিদিন লাখো মানুষের চলাচলে দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা। সড়ক বিভাগের দাবি অপসারণের জন্য অর্থ পরিশোধ করা হলেও ব্যবস্থা নেয়নি পল্লী বিদ্যুৎ সমিতি। দুই সংস্থার সমন্বয়হীনতায় ক্ষুব্ধ যানবাহন চালক ও পথচারীরা। মুক্তারপুর হাতিমারা সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে চলছে উন্নয়ন কাজ। গত বছরের আগস্ট থেকে চলছে প্রায় 2.5 কিলোমিটার অংশ প্রশস্তের কাজ। কয়েকটি স্থানে রয়েছে সড়কের মাঝে খুঁটি, এতে দুর্ঘটনার শঙ্কা পথচারী আর চালকদের।
ওপেন মাইন্ডে চলে যাবো, এটা তো একটা রাস্তা। তো যখন হঠাৎ করে একটা খাম্বা আসবে তখন কিছু করার থাকবে না, ডাইনে গেলেও গাড়ি থাকতে পারে, আর বড় বেল গেলে তো আমি খুঁটির সাথে ধাক্কা খাইলামই। প্রতি মুহূর্তে শত শত হাজার হাজার গাড়ি চলতেছে, রাইতে অ্যাক্সিডেন্ট হয়, ওদিন একটা নসিমন অ্যাক্সিডেন্ট হয়েছে কারেন্টের খুঁটির ভিতরে বাড়ি খাইয়া। এই খামগুলো সরানো দরকার ছিল, তারপরে আমাদের রোডের কাজ করা উচিত ছিল। এই কাজের জন্য সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দুষছেন সচেতন মহল, দাবি জানিয়েছেন দ্রুত খুঁটি অপসারণের। এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের অবহেলার জন্যই আজকের এই অবস্থা। আমরা চাই না যে এই কারণে মানুষকে এর খেসারত দিতে হোক, আমরা চাই দ্রুত এই খুঁটিগুলো অপসারণ করে এর ব্যবস্থা নেওয়া হোক। এর দায় বিদ্যুৎ বিভাগের উপর চাপাচ্ছে সড়ক বিভাগ। তীব্র গরমে লোডশেডিং এড়াতে খুঁটি সরানো হয়নি বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির। খুঁটির জন্য আমরা এই খুঁটি সরানোর টাকাটাও আমরা পল্লী বিদ্যুৎকে দিয়ে দিয়েছি। এখন আপনারা পল্লী বিদ্যুতের যিনি আছেন তাকে একটু জিজ্ঞেস করেন যে আপনারা টাকা পেয়েছেন, তারপরে খুঁটিগুলো সরাচ্ছেন না কেন। গরমে লাইন বন্ধ করে মানুষের মধ্যে হাঁসফাঁস উঠে যায়। এটা আমরা সেই দিকে সমন্বয় রেখে গ্রাহকের সুবিধার্থে আমরা তাদের সাথে আলোচনা করে মাইকিং করে লিফলেট দিয়ে তারপর লাইন বন্ধ করে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে সমন্বয় রেখেই আমরা কাজ করেছি। মুক্তারপুর হাতিমারা সড়কের উন্নয়ন কাজ শেষ হবে আসছে আগস্টে। জেলার আন্তঃযোগাযোগের প্রধান গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে 10 কোটি টাকা। স্থানীয়রা বলছে কোটি টাকা ব্যয়ে সংস্কারাধীন এই সড়কে এখন সবার আগে প্রয়োজন এসব ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। শেষ হলো চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে 353 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যামের নির্মাণ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি এটাই দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম। চলতি বর্ষা মৌসুম শেষে নদীতে পানি সংরক্ষণের আশা করা হচ্ছে। ব্যবহার হবে বরেন্দ্র অঞ্চলের সেচ কাজে। কৃষি অর্থনীতি পাবে গতি। মহানন্দা নদীতে রাবার ড্যাম, এটির দৈর্ঘ্য 353 মিটার। এরই মধ্যে শেষ হয়েছে নির্মাণ কাজ। ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর 500 মিটার ভাটিতে নির্মিত হয়েছে রাবার ড্যামটি। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে দেশীয় দুটি প্রতিষ্ঠান। ব্যবহারও হয়েছে দেশীয় প্রযুক্তি। ব্যয় হয়েছে 246 কোটি টাকা। এখানে মেশিন সেরকম সচরাচর আমাদের নেই, সেই জন্য আমরা এখানে 2 পার মাছ সেন্টার ধরে আমরা এখানে সবগুলো আর কি মাপ দেওয়াই আছে। সবগুলা এখানে আমাদের ছাড়বেড়া মাপ মার্কিং করা আছে, সেখান থেকে আমরা সেন্টার লাইন ধরে এগুলো আবার দুনো পাশে সমান করে বসাচ্ছি। ইঞ্জিনিয়ারের যে মাপটা দিচ্ছে ওই মাপ অনুযায়ী তো আমরা কাজগুলো করছি, কিন্তু গরম যে আবার যখন চায়নারা আইসে, চায়নারা আওয়ার পরে ওরা কীভাবে ফিটিং করে না করে ওই জিনিসগুলো দেওয়ার পরে আম করে আর কি এটা নলেজ যায় পড়ছে। ফাইবারেলে যাইয়া সেখান থেকে ডিওয়াটারিং করে পানি 4.5 মিটার 5 মিটার পানি আমরা ডাউন করে নিচের স্ট্রাকচারগুলো করি। ওয়াটার বোর্ডের এটা 7 নম্বর রাবার ড্যাম, আর এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাবার ড্যাম। এটার দৈর্ঘ্য হচ্ছে 395 মিটার, আর এটা 6 ভ্যান্ডের রাবার ড্যাম। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতি প্রকৃতি পরিবর্তন হওয়ায় ড্যামের নির্মাণ কৌশল বদলানো হয়েছে। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় বেড়েছে প্রকল্পের সময় ও অর্থ। ড্যামের কারণে নদীতে ফিরবে নাব্য। 76 কিলোমিটার এলাকায় সারা বছরই থাকবে পানি। যেসব এলাকায় আমাদের যেটা ডিপ টিউবওয়েলও আছে, আমরা সেসব এলাকাতেও এই কী করবো, নদীর পানি নিয়ে গিয়ে ডিপ টিউবওয়েলটা বন্ধ করে দিয়ে আমরা সারফেস ওয়াটার ব্যবহারের চেষ্টা করবো আর কি। এতে কি হবে, গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমবে, সারফেস ওয়াটার ব্যবহার বৃদ্ধি পাবে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের আশা, ড্যামের কারণে প্রথম ধাপে এই অঞ্চলের 3490 হেক্টর জমিতে মিলবে সেচ সুবিধা। কৃষি অর্থনীতি পাবে গতি, বাড়বে মাছসহ জলজ প্রাণী। সেপ্টেম্বরের পরবর্তী থেকেই এই এলাকার লোকজন এই রাবার ড্যামের থেকে যে পানি ধারণ করব, এইটা সেচ কাজ কিংবা যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। মোট কথা, জনগণ সেপ্টেম্বরের পর থেকেই এই রাবার ড্যামের সুবিধা পেতে শুরু করবে। 2011 সালের 23 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের এক জনসভায় রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের 1 নভেম্বর শুরু হয় কাজ। চলতি বর্ষা শেষে পানি সংরক্ষণের আশা রয়েছে। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। নিজের মতো করে নিজের একটা জগৎ। চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে হাতে ধোঁয়া ওঠা চা, কাপে চুমুক দিয়ে বইয়ের মধ্যে ডুবে থাকা খানিকটা সময়, যেখানে যান্ত্রিকতার তাড়া নেই, নেই পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর ঝুঁকি। নাম তার
ঋদ্ধি প্রকাশন। রাজধানী মিরপুরের ঋদ্ধি পাঠাগারে নিশ্চিন্তে বইকে বন্ধু বানাতে পারবেন যে কেউ, চাইলে কিনতেও পারবেন পছন্দের কোনো বই। বাকিটা জানবো সহকর্মী ফারহানা ন্যান্সির প্রতিবেদনে। শুভ্র সফেদ বাড়িটার নাম ঋদ্ধি। নিচতলাতে ঢুকলেই একটা ক্যাফে, তবে গতানুগতিক না। হালকা নাস্তার সাথে চা কফিতে চুমুক দিতে দিতে প্রিয় বইয়ের সান্নিধ্য পাওয়ার ছিমছাম ব্যবস্থা। দ্বিতীয় তলাতে উঠতেই অন্যরকম আবহ। নিশ্চুপ নিরিবিলি এক পরিবেশে, ঠিক যেন নিজের বাড়িতে বসে গা হেলিয়ে বই পড়ছে সবাই, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। আর চাইলেই কিনে নিয়ে যেতে পারছেন পছন্দের বই। মিরপুরের ঋদ্ধি প্রকাশনের এই পাঠাগারে তরুণদের আনাগোনাই বেশি। আমরা আসলে বই পছন্দ করি, বই ভালোবাসি, তাদের জন্য না মানে এরকম প্লেস খুবই ইম্পর্টেন্ট বলতে গেলে। লাইব্রেরিতে আলাদা একটা পরিবেশ থাকে, সবাই এখানে এসে বই পড়তে পারে, যে কোনো বই কালেকশন করে পড়তে পারে। বাট বাসায় তো সব বই পাওয়া যায় না। এআই যখন তরুণ প্রজন্মকে তারা আওতায় নিতে বেশ সচেষ্ট, তখন বই পড়ার চর্চা বাড়াতে রাজধানী জুড়ে হাতে গোনা এমন কয়েকটা পাঠাগার কতটা আশার সঞ্চার করে। টিকটক, পাবজি, ফেসবুকিং এবং বর্তমান প্রজন্ম হচ্ছে যে খুব দ্রুত এগুলোতে আসক্ত হয়ে পড়ে। তো যখন হচ্ছে এই ধরনের পরিবেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তৈরি হয়, তখন ওই আবার মানে আমরা যখন আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনতাম যে তারা পাড়া মহল্লায় বই নিয়ে কথা বলতো, বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা করতো। এমনই অবস্থা হয়েছে আমাদের যে আমরা এখন এই চারকোনা মোবাইল ছাড়া কিছুই বুঝি না। তো বই জিনিসটা আসলে আমার কাছে একটা আনন্দের জায়গা। এটা হচ্ছে আমার কাছে কিছুটা অ্যাডভেঞ্চারের মতো। পিডিএফে পড়লে ওই পিডিএফে পড়াই হলো, লাইক অ্যাজ ইন আমি যে বইয়ে পড়তেছি, পৃষ্ঠা উল্টা পড়তেছি, এখানে একটা ফিলিং আছে। অ্যাজ ইন আমি যখন পড়তেছি এর সাথে আমি ওই যে ঘটনাটা অ্যাকচুয়ালি দেখতে পারতেছি। শিশুদের জন্য রয়েছে আলাদা কর্নার, যেখানে প্রতি শুক্রবার বসে গল্প শোনার আসর। বই যে মানুষের বন্ধু হয় খুব সহজে, সেটা উপলব্ধি করতে সারা দেশে এমন বুক স্টোর সাথে পাঠাগার জরুরি বলে মনে করেন তরুণ পাঠকরা। বই পড়া ছাড়া কিন্তু ছুটিটা কল্পনা করতে পারতাম না। এখন মোবাইলের দিকে নজরটা বেশি থাকে। সো সেই ক্ষেত্রে এই সময়ে এসে এরকম একটা ইনিশিয়েটিভ, উদ্যোগ, এটা অনেক বড়। যারা গবেষণা বা দুর্লভ বইয়ের খোঁজ করছেন, তাদের জন্য 140 বছরের পুরনো বই নিয়ে অপেক্ষা করছে ঋদ্ধি প্রকাশনের আর্কাইভ বিভাগ। ঐতিহাসিক কিছু অনেক বই আছে, দেন ধরেন আমাদের এই যে যারা লেকচারার কিছু পড়তে চাচ্ছে বা কোনো কিছু যেটা ধারণা হয়তো বা বাইরের কান্ট্রি হোক আমাদের কান্ট্রি হোক, সব ধরনের ধারণা কম বেশি আপনি একটা লাইব্রেরিতে পাবেন। কার মস্তিষ্ক থেকে এমন শুভ চিন্তার উদয় হলো, তার স্বপ্নের কথা জানতে চাই আমরা। বই কিনতে কিনতে বিভিন্ন বুকশপে ঘুরতে ঘুরতে একসময় নিজের একটা বুকশপ করার ইচ্ছা হলো। তো তার আগে গত বছর আমি একটা পাবলিকেশন শুরু করি, যেসব পুরনো বই কোথাও আর পাওয়া যায় না সেই বইগুলো রিপ্রিন্ট করতে শুরু করলাম। আমার 6000 বই আছে পুরনো বই, যেগুলো 70 থেকে 142 বছর পুরনো। সবগুলো জেলার পাঠাগারগুলোকে অবশ্যই ইমপ্রুভ করা দরকার। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পাঠাগার, আর সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে বুক ক্যাফেটি। শিক্ষার্থীদের আনন্দ উদযাপনের নানা মাধ্যমের চর্চার দারুণ একটা নিবাস হয়ে উঠেছে ঋদ্ধি প্রকাশনের ঠিকানাটি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দুর্লভ বই থেকে বিভিন্ন দেশের মুখোশ, ব্রোঞ্জের রেপ্লিকা ভাস্কর্য, দাবার বোর্ড, এমন বিচিত্র সব সংগ্রহ নিয়ে ভিন্ন ধর্মী এক প্রদর্শনী শুরু করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, যার আয়োজন করেছে বইপ্রেমীদের অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম বইয়ের জাহাজ। আজ রাত 9টা পর্যন্ত চলবে প্রদর্শনী। অভিনব সব বই, অ্যান্টিক্স আর কালেক্টিবলস, এ নিয়েই বিশ্ব সাহিত্য কেন্দ্রে চলছে ভিন্ন ধর্মী এক প্রদর্শনী, প্যারাডাইজ অ্যান্ড পেপার্স, লেট দেয়ার বি বুকস। আয়োজক অনলাইন বুকশপ বইয়ের জাহাজ। প্রদর্শনীতে জায়গা পেয়েছে বাল্মীকি রামায়ণের দুর্লভ ফরাসি সংস্করণ। এতদিন পর্যন্ত আমরা আসলে টেক্সট বেজ রামায়ণ দেখতাম, এখন এইখানে আমরা আসলে দেখতে পাবো যে ইলাস্ট্রেশন বেজ রামায়ণ কেমন হইতে পারে। আরব রজনীর ত্রিদেশীয় সংস্করণ মুগ্ধ করবে দর্শনার্থীদের। এই বইটা এমন একটা বই, আপনি একটা বই দিয়ে পুরো একটা বিল্ডিং সাজিয়ে ফেলতে পারবেন। আছে এমন আরও অনেক বই। আমার হাতে থাকা এই পত্রিকাটা হচ্ছে 104 বছর আগের, যখন 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জার্মানিতে গেছিলেন।
তো জার্মানিতে যাওয়ার পরে ওনারে যে সংবর্ধনা দেয়া হলো এবং সেই ডিটেইলিং নিয়েই এই পত্রিকাটা এখানে। প্রদর্শনীতে দেখা যাবে দুর্লভ সব মুখোশও। কিছু আফ্রিকা থেকে ডিরেক্টলি কালেক্ট করা হয়েছে, কিছু ইউকে থেকে, কিছু ফ্রান্স থেকে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় কালেক্টররা নিয়েছিলেন, তারপরে হয়তো সেগুলো নিলামে বিক্রি করে দিয়েছেন বা পার্সোনালি অন্য মানুষকে বিক্রি করেছেন। তো ওইভাবে আমার কাছে কালেক্ট করা। আগ্রহীদের জন্য থাকছে সংগ্রহের সুযোগও। ব্রোঞ্জ মূর্তি থেকে শুরু করে থাকছে লর্ড অফ দ্য রিংসের দাবার বোর্ড। একটা বই থেকে সিনেমা হলো, সিনেমার থেকে ক্যারেক্টারগুলো চেস সেটে চলে আসলো। বই নিয়ে সব শ্রেণী পেশার মানুষদের এক করতেই এমন উদ্যোগ বলে জানালেন আয়োজকরা। আমাদের নিজেদের মধ্যে সেরকম কোনো ক্ষেত্র তৈরি হয়নি বা প্ল্যাটফর্ম তৈরি হয়নি যেখানে আমরা নিজেদের শখের জিনিসগুলো নিয়ে নিজেদের এগুলো নিয়ে বিনিময় করব বা এগুলো গল্পগুলো খুবই ব্যক্তিগত। আমরা সেই ব্যক্তিগত বৃত্তটা ভেঙে একটু কমন একটা স্পেস তৈরি করতে চেয়েছি। প্রদর্শনী শনিবার রাত 9টা পর্যন্ত চলবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বর্বরভাবে গাজার শিশুদের হত্যার দায়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত দিল জাতিসংঘ। উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত। এ সংক্রান্ত একটি প্রতিবেদন 18 জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। গাজা কর্তৃপক্ষের হিসাবে গেল 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ ঝরেছে 15,000-এর বেশি শিশুর। এদিকে জাতিসংঘের এ পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত গিলাদ আরদান জানান, এ ধরনের সিদ্ধান্ত পক্ষপাতমূলক। এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। আমাদের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী। এক ব্যক্তির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের প্রতি ঘৃণা পোষণ করেন। এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 77 জন, আহত 2 শতাধিক। কর্তৃপক্ষ জানায় সীমান্তবর্তী একটি শরণার্থী ক্যাম্পে চালানো হয় এই হামলা। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা। শুক্রবার রাতভর এই আগ্রাসন চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এদিকে রাফার দক্ষিণাঞ্চলে অব্যাহত ইসরায়েলি পদাতিক বাহিনীর অভিযান। শুক্রবার ট্যাঙ্ক নিয়ে চালানো হয় ওই হামলা। কৃষি খামার এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা ধ্বংস করা হয়। 8 মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় প্রাণহানি 36,700 ছাড়িয়েছে। হামলার শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিক্স। শুক্রবার রাজধানীতে তার উপর আক্রমণ করে এক ব্যক্তি। ঘটনার পরপরই দুর্বৃত্তকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হেঁটে ওই এলাকা পার হচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় হঠাৎ তার উপর হামলা চালায় এক ব্যক্তি। এলোপাতাড়ি আঘাত করতে থাকেন প্রধানমন্ত্রীকে। এ সময় তাকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। হামলায় প্রধানমন্ত্রী কতটুকু আহত হয়েছেন তা জানানো হয়নি। এদিকে হামলার কারণ জানতে চলছে তদন্ত। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার প্রেসিডেন্টকে হিটলারের সাথে তুলনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শুক্রবার ডি-ডে উপলক্ষে ফ্রান্স সফরকালে দেশটির পার্লামেন্টে ভাষণ দেন তিনি। সেখানেই করেন এই মন্তব্য। হুঁশিয়ারি দেন, ফরাসি যুদ্ধবিমান হাতে পেলে রুশ সেনারা পাবে উপযুক্ত জবাব। প্যারিসে সাক্ষাৎ করেন সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও। খার্কিভে তুমুল যুদ্ধের মধ্যেই নাৎসি বাহিনীর হাত থেকে জার্মানির মুক্তির ৮০তম বর্ষপূর্তির উদযাপনে যোগ দিতে ফ্রান্স সফর করছেন জেলেনস্কি। যোগ দিয়েছেন ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে। ইউক্রেনকে নতুন করে মিরেজ 2005 মডেলের যুদ্ধবিমান দেওয়ার ঘোষণায় জানান ধন্যবাদ। এ সময় পুতিনকে হিটলারের সাথে তুলনা করেন জেলেনস্কি। বলেন, ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চাওয়া রাশিয়া জিততে পারবে না কোনোভাবেই। হিটলার যেমন একের পর এক সীমা অতিক্রম করেছে, পুতিনও তাই করছে। কিন্তু অশুভ শক্তির কখনো জয় হয় না, পুতিনেরও জয় হবে না। বিশেষ করে যখন যুদ্ধ বিমানগুলো হাতে পেলে রুশ সেনাদের বিরুদ্ধে আরো শক্ত প্রতিরোধ গড়ে তুলব আমরা। প্রমাণ করে দেব, ইউরোপের নিরাপত্তাকে যারা হুমকি দিচ্ছে তাদের চেয়ে কয়েক গুণ শক্তিশালী আমরা। এই শক্তি ঐক্যের শক্তি। বৈঠক করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পরিদর্শন করেন প্রতিরক্ষা খাত সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের অস্ত্রের চাহিদার কথা। আলাপ করেন দুদেশের যৌথ উদ্যোগে অস্ত্র উৎপাদনের প্রস্তাব নিয়ে। সাইডলাইনে বৈঠক করেন দেশটিতে সফররত মার্কিন প্রেসিডেন্টের সাথেও। অনুরোধ করেন অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার। এ সময় নতুন করে আরও $225 মিলিয়ন সামরিক সহায়তা নিশ্চিত করেন প্রেসিডেন্ট বাইডেন।
যেভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে কিয়েভ তা অসাধারণ। আমরা সবসময় ইউক্রেনের পাশে আছি। বিল পাস সংক্রান্ত জটিলতার জন্য দুঃখিত, তবে তা পাশের পর থেকে ইউক্রেনকে মোট 6টি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজও দেশটির বৈদ্যুতিক গ্রিড সংক্রান্ত সহায়তার জন্য নতুন করে আরও $225 মিলিয়ন সহায়তা প্যাকেজ সই করছি। সামরিক সহায়তা ছাড়াও জেলেনস্কির প্যারিস সফরে গুরুত্ব পেয়েছে ফ্রান্স ইউক্রেন বাণিজ্যের বিষয়টিও। বিদ্যুৎ, টেলিযোগাযোগ, ব্যাংকিং সহ বিভিন্ন খাতের নেতৃস্থানীয় ফরাসি প্রতিষ্ঠানগুলোর কর্ণধারের সাথে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রস্তাব দেন কিয়েভে ফরাসি বিনিয়োগ বাড়ানোর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।